প্রত্যেকের তো একটা শখ থাকে নিজস্ব একটা ছোট বাসা হোক কিংবা একটা ফ্ল্যাট হোক, যাই হোক। তো সেই সূত্র থেকেই আমরা জানি যে এটা আমার জন্য একটা বাড়ি করা খুব ডিফিকাল্ট হবে, ফ্ল্যাটের স্বপ্নে দেখলাম। তো ফ্ল্যাটের যে জিনিসটা ছিল আমাদের হাতে, যে ধরেন ছোট হোক বা বড় হোক, পরিশীলিত হোক এবং ছিমছাম হোক, দেখে যেন ভালো লাগে। রেসিডেন্সিয়াল ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় ক্লায়েন্টদের বিভিন্ন রকম রিকোয়ারমেন্ট চলে আসে। আর ইন্টেরিয়র ডিজাইনিং এই সময়টায় আমার কাছে সবসময় মনে হয় ক্লায়েন্টদের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো আসলে প্রত্যেকটা ডিজাইনের জন্য একটা কি এলিমেন্ট হিসেবে কাজ করে। এই প্রজেক্টের ক্ষেত্রে আমার ক্লায়েন্টের জেনারেলি একটা রিকোয়ারমেন্ট ছিল, উনি যখন বাসায় ঢুকে যেন একটা রিফ্রেশিং একটা পরিবেশ পান। এই বাসার যেই স্পেসগুলো থাকবে সেই স্পেসগুলো যেন ওনার বিভিন্ন সময় মুডকে যেন উনি কমপ্লিমেন্ট করতে পারেন। লিভিং রুমের ক্ষেত্রে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে এটাকে একটু লেস ফার্নিচার করা যায় কিনা, এবং সেই সাথে এই লিভিং রুম অ্যান্ড ডাইনিং স্পেসের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করা। তার মানে আমি একটা জায়গাকে আমি ইচ্ছা করে একটা শুধু ডাইনিং রুম স্পেস হিসেবে ইউজ করতে পারতাম, তাহলে এই জিনিসটা আমি মানে আনইউজ থাকতো। সেটাকে ইউজ করতে গিয়ে ধরেন আমার লোকের বাসা মানে কোনো যদি দাওয়াত টাওয়াত থাকে, আমি ইচ্ছা করে বেশি লোকজন বসাতে পারছি, ওখানে ড্রয়িং রুমে লোকজন বসতে পারছে, এবং দুইটা গ্রুপ আলাদা করে গল্প করতে পারছে। যার ফলে হয় কি, মানে দুইটা গ্রুপকে ভাগ করে আপনি গল্প করাতে পারছেন, ইচ্ছা করলে আমাদেরকে নিয়ে এসেও গল্প করাতে পারছেন। আমি চাচ্ছিলাম বেডরুমের সংখ্যা যেন 4টা হয় এবং 3টা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকে। আমাদের বাসায় যারা কাজ করে আমাদের বাসায় তাদের একটা রুম থাকতে হবে, তাদের একটা আলাদা ইন্ডিভিজুয়াল বাথরুম থাকতে হবে। আমরা প্রত্যেকটা বেডরুমেই চেয়েছি ফার্নিচারগুলোকে কমিয়ে আনার জন্য, এবং আমরা যা চেয়েছিলাম যে মাল্টিফাংশনাল ফার্নিচার প্লেস করতে। যেমন এখানে মাস্টার বেডরুম যেটা আছে সেখানে একটা টিভি স্ট্যান্ড আছে, টিভি স্ট্যান্ড করা আছে, সেটাকে আবার আমরা একটা পোর্শনকে আমরা কনভার্ট করেছিলাম একটা সিটিং হিসাবে। সো আমরা আসলে চিন্তা করছিলাম এইভাবে যে ওই রুমে যখন একজন মানুষ থাকবেন, ওনার সাথে কেউ হয়তো কথা বলতে আসছেন, আনাদার ফার্নিচার নিয়ে এসে একটা চেয়ার নিয়ে এসে ওখানে বসে গল্প করার আসলে দরকার নেই। ওয়াই নট যে একটাতেই সেই জিনিসটাকে ওভারকাম করা যায়, সেটা একটা টার্গেট ছিল আমাদের। যে ক্লায়েন্ট ওনার বই পড়ার এবং ওনার বইয়ের কালেকশন হিউজ, সো ওনার এটা একটা মেজর রিকমেন্ড ছিল যে হ্যাঁ আমার একটা স্টাডি থাকতে হবে। আমাদের কাছে ওটা একটা চ্যালেঞ্জ ছিল। চেম্বার থেকে ফিরে রাতেবেলা ফিরে আসি 9টা-10টার সময়, হয়তো আমি কী চাবো, কমফোর্টটা চাবো। তো কমফোর্টের মধ্যে তো আমার জন্য একটা স্টাডি রুম করেছে সে, যেটা আমি একটা 4th বেডরুম, যেটা আমি স্টাডি করে ফেলেছি। ওখানে আমার পড়াশোনার সুযোগ আছে, অন্য কোনো কাজ করার সুযোগ আছে। আমি পরীক্ষা খাতাপত্রগুলো দিয়ে ওই রুমটাই বসে বসে দেখি। এটা আমার জন্য খুব হেল্পফুল হয়েছে। ফ্ল্যাটের টাইলস এবং মার্বেলের যেই চুজিংয়ের ক্ষেত্রে আমরা একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে যে আমরা কোন প্যালেটটা ইউজ করছিলাম। আমরা মার্বেলটাকে ইউজ করতে চেয়েছি সবসময় অ্যাজ এ হাইলাইটার। যখন আমাদের এখানে বেসিক্যালি মার্বেলের ইউজটা হয়েছে ফয়ারের ফয়ার পোর্শন থেকে যেমন তখন ইউজ হচ্ছে যে আমরা ফয়ারটাকে আলাদা করতে চেয়েছি, ফয়ারটাকে অ্যাজ এ স্পাইন অফ দ্য হাউস এন্ট্রান্স বা অ্যাজ এ স্পাইন অফ দ্য সার্কুলেশন হিসেবে চিন্তা করেছিলাম। যখন আমি ফয়ারে দাঁড়াচ্ছি, ফয়ার থেকে যখন পুরো বাসাটাকে দেখছি, সেটা যদি একটা সুদিং ওয়ান কালারে চলে আসে, সেটা হয়তো বেটার একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে, বেটার একটা ভিজুয়ালাইজেশন জন্য একটা বেটার তৈরি করবে। তো যে জিনিসটা মানে বলছিলাম, ধরেন একজন নির্ভরশীল আর্কিটেক্ট যদি আপনার পরিচিত হয়ে যায়, যেমন যে মারুফ শিহান আমার অলমোস্ট একদম ছেলের মতো, সে আমার বয়সের ছেলের মতো হয়েছে। আমার তাকে আমি মানে নিজ দায়িত্বে ছেড়ে দিয়েছি। আমি কখনো ওকে কোনো কাজে বাধা দিই নাই। আমার মেয়ের সাথে যোগাযোগ রাখতে সবসময়, এবং আমি কোনো কেনার টাকা মানে জিনিসপত্র পছন্দের ব্যাপারে আমার কোনো ইনভলভমেন্ট ছিল না। যেটা ও পছন্দ করেছে আমার মেয়ের সাথে কথা বলে। আমার এই যে নির্ভরতাগুলো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস।